দেখছি ডেমোক্রেটিক পার্টির নেতারা এখানে আসে গেস্ট হয়ে। আমি কখনো রিপাবলিকান পার্টির কোনো গেস্ট দেখিনি। বাংলাদেশ সোসাইটি যারা করে তারা কি এই দেশের ডেমোক্রেটকে রিপ্রেজেন্ট করে না? তাহলে তোমাদের অনুষ্ঠানে সবসময় তারাই গেস্ট থাকে না? সোসাইটি আসলে বর্তমান আমি আপনাদেরকে একটা কথা আমি কোনো পক্ষের কথা বলবো যেহেতু আমি বাংলাদেশ সোসাইটির বর্তমান কর্মকর্তা এবং আগামী নির্বাচনে আমি একটি সম্ভাব্য প্রার্থী। আমি বাংলাদেশ সোসাইটি সম্বন্ধে আমার নিজস্ব ভীষণ আছে। আমি আজকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমার ভীষণ আমি তুলে ধরছি আমি বাংলাদেশ সোসাইটিকে কেমন দেখছি, বাংলাদেশ সোসাইটির কী পরিবর্তন দেখছি। আমি মনে করি এবং এটা আমি বিলিভ করি, বিশ্বাস করি, কোনো ফিরোজ পরিষদ এবার বাংলাদেশ সোসাইটির নির্বাচনে উই ক্যান বিলিভ ইন চেঞ্জ। বাংলাদেশ সোসাইটিকে আমরা চেঞ্জ করতে চাই। কী চেঞ্জ? এই যে বাংলাদেশ সোসাইটি অ্যাপ্রক্সিমেটলি মনে করেন গত 17-18 মাস 19 মাসে অ্যাপ্রক্সিমেটলি $700,000 আমরা ডোনেশনও কালেক্ট করছি, করার পরও ফান্ড থেকেও টাকা নিয়ে অ্যাপ্রক্সিমেটলি আমরা $700,000 মতো। তো ডোনেশন বলেন আর ফান্ডের টাকা বলেন এগুলো কিন্তু মানুষ বাংলাদেশ সোসাইটিকে দিচ্ছে টাকা, বাংলাদেশ সোসাইটিকে দিচ্ছে। বাংলাদেশ সোসাইটি এটা বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যালোকেট করছে, খরচ করছে, যেখানে যেটা প্রয়োজন পড়ছে প্রোগ্রামের জন্য উঠেছে। কিন্তু এতে করে কিন্তু আমি মনে করি না কমিউনিটির বিশেষ কোনো উপকার হয়েছে। যেহেতু আমি বাংলাদেশ সোসাইটির একজন কর্মকর্তা এবং আমি ট্রেজারার, আমার কাজ হচ্ছে হিসাবকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং হিসাবকে সঠিকভাবে প্রেজেন্ট করা, এটা হচ্ছে আমার কাজ। আর বর্তমান কার্যকরী পরিষদ, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কনভেনিং কমিটি তারা নির্ধারণ করে কোন প্রোগ্রামে কোন টাকা খরচ হবে, তারা অ্যাপ্রুভ করে কোন ইনভয়েসটা দিতে হবে। তারপরে আমার কাজ হলো চেকটাকে আমি ইনভয়েসটা সঠিকভাবে বুঝে নিয়ে আমি চেকটা প্রদান করি। তো বাংলাদেশ সোসাইটি আগামীতে আমি মনে করি বাংলাদেশ সোসাইটির পরিবর্তন হওয়া দরকার এবং এবারের যে হিসাব আমি ট্রান্সপারেন্টলি তুলে ধরছি, এতে করে আমাদের বর্তমানে একটা দেখার সুযোগ হয়েছে আসলে মানিগুলা কোথা থেকে আসে আর কোথায় চলে যায়, যেটা অতীতে এটা মানে বিস্তারিত মানুষ কোনো যেন পায় না। হ্যাঁ, এখন বাংলাদেশ সোসাইটি আগামীতে এইটার উপর বেসিস করে বলতে পারবে যে আমাদের কোন জায়গায় আমাদের হিসাবকে টাইট করা উচিত, কোন জায়গায় এই টাকা এইভাবে খরচ না করে কমিউনিটির অন্য কাজে খরচ করলে কমিউনিটির সুবিধা হবে। টাইম ফর টু রিথিঙ্ক টু চেঞ্জ বাংলাদেশ সোসাইটি। এবং আমি মনে করি বাংলাদেশ সোসাইটির যে একটা ভবন আছে, এটা আমাদের এই ভবনটাই আমাদের ম্যানেজ করতে কষ্ট হয়। এই ভবনের অনেক ভায়োলেশন দীর্ঘদিন ধরে লেগে আছে, একটার পর একটা ভায়োলেশন। কেন ভাই, আমরা তো অনেকেই প্রপার্টির মালিক, আমার বাড়ি থেকে এত ভায়োলেশন বছরের পর বছর লেগে থাকে না? তাইলে বাংলাদেশ সোসাইটির ভবনের উপরে কেন একটার পর একটা ভায়োলেশন লেগে থাকবে? তার মানে কি আমরা এটার মধ্যে যেহেতু ভলান্টিয়ার সার্ভিস দিই, আমরা কেউ এটার জন্য ফুল এফোর্ট দিতে পারি না। তো একটা প্রপার্টিকে আমরা যদি সঠিকভাবে ম্যানেজ না করতে পারি, তাহলে আমরা কেন আরেকটা প্রপার্টি কিনার চিন্তা করি? আমার একটা কোশ্চেন, আপনারা এতে সাধারণ মেম্বারদের, সাধারণ সদস্যদের কী লাভ? শোনেন, 50 বছর পূর্তি একটা ছিল, এটা বাংলাদেশ সোসাইটির একটা জুবলি, 50 ইয়ার্সের জুবলি ছিল। মেম্বার্সদেরকে নিয়ে একটা সেলিব্রেশন প্রোগ্রাম ছিল। এটা সেলিব্রেশন করবে জুবলি, এটা একটা আনন্দ উল্লাস করবে, আমরা এত বছরের মাইলস্টোন, এটা ঠিক ছিল। কিন্তু এখানে আপনারা যদি কোশ্চেন করেন যে এখানে আমরা অলমোস্ট 1,60,000 টাকা খরচ করছি, এদের যৌক্তিক ছিল কিনা, এটা আপনাদের ভ্যালিড কোশ্চেন হতে পারে। এটাই ভ্যালিড কোশ্চেন, অনেকে আমাকে কোশ্চেন করছেন, তো এইটা ভ্যালিড কোশ্চেন হতে পারে। তো এইটার জন্য তো আমি আপনাদেরকে জবাব দিতে পারবো না। এটা প্রেসিডেন্ট, সেক্রেটারি আছেন, কার্যকরী পরিষদ আছেন, তারা এটা জবাব দিয়ে করবেন যে এটা ঠিক হয়েছে। আমার দৃষ্টিতে আমি তো আমার ব্যক্তি ওপিনিয়ন এনে দিতে পারি না বাংলাদেশ সোসাইটির যেহেতু, কিন্তু আমার কি ভীষণ সেটা আমি চাই। আমি মনে করি বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রকে, আই বিলিভ বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্রকে কমপ্লিটলি চেঞ্জ করা উচিত। বাংলাদেশ সোসাইটি 50 বছর আগে যারা সংগঠন করছেন, তখন আজকে যে একটা ইউনিয়ন সমিতি আছে এখন আমাদের, এই ইউনিয়ন সমিতির যে পরিমাণ লোক ছিল পুরো নিউ ইয়র্ক স্টেটে তখন এত পরিমাণ বাঙালি ছিল। তাদের স্বপ্ন ছিল সমগ্র ওই বাঙালিগুলোকে নিয়ে একটা পিকনিক করা, সমষ্টিগত করা। কিন্তু আজকের বাংলাদেশ সোসাইটি কিন্তু ওই ভিশনে নাই। এটা বছরের পর বছর বাংলাদেশ সোসাইটির চাহিদা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। এখন আমাদের চাহিদা হচ্ছে আমরা কিভাবে নতুন জেনারেশনকে এঙ্গেজ করবো। নতুন জেনারেশন কেন আসবে বাংলাদেশ সোসাইটিতে বলেন? আমরা নতুন জেনারেশন জন্য কী করি?
আমি মনে করি নতুন জেনারেশনদেরকে আমাদের মাইনরিটি গ্রুপ বাংলাদেশি এখানে নিউ ইয়র্ক সিটিতে মাইনরিটি গ্রুপ থেকে ইয়াং জেনারেশনরা প্রত্যেক বছর ড্রিম অ্যাক্ট নামে একটা ড্রিম প্রোগ্রাম আছে 8th গ্রেডে, যে স্পেশালিস্ট হাই স্কুলে যার বাবা মা তাদেরকে ভালো টিউটরিং সেন্টারে পড়াইতে পারে না, তাদেরকে গভর্নমেন্ট একটা স্পেশালাইজড হাই স্কুলের জন্য ড্রিম প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু সেই প্রোগ্রামটা হয় লটারির মাধ্যমে। আমাদের আমি পয়েন্টটা শেষ করে দিই, মেধাবী সব বাচ্চাগুলো আমাদের চান্স পায় না। আমরা যদি আজকে প্রতি বছর এই 10টা বাচ্চাকেও পিক করতাম এই ড্রিম প্রোগ্রাম থেকে মেধাবী হিসেবে, যেই 10টা বাচ্চার পিছনে বাংলাদেশ 50,000 টাকা ইনভেস্ট করবে এই বছর, তাইলে এই 10টা ছেলে হয়তো স্পেশালাইজড হাই স্কুলে যেতে পারতো, এই 10টা ছেলে হয়তো ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো। এই ছেলেগুলো মনে রাখতো যে বাংলাদেশ কমিউনিটিটা কি, কারণ বাংলাদেশ সোসাইটি কি। একজন কর্মকর্তা সেই হিসেবে আপনি এই 2 বছর এটা করেন নাই কেন? আমি বাংলাদেশ করবেন সেটা বলবেন না। আপনি এই মুহূর্তে তো আপনি বাংলাদেশ সোসাইটিতে আপনি জানেন, আমি এবার একটা জিনিস চেয়েছিলাম, এবার জেনারেল মিটিংয়ে আমার প্রপোজাল ছিল যে প্রত্যেকটা এক্সিটিং কমিটি যাওয়ার আগে 2 বছর পরে নির্বাচনের পরে অক্টোবরে নির্বাচন হয়, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একটা ট্রানজিশন পিরিয়ড থাকে। আমার একটা প্রস্তাব ছিল এই যে ট্রানজিশন পিরিয়ডে একটা জেনারেল মিটিং হবে এবং বিদায়ী কমিটি নতুন কমিটিকে পাবলিকের সামনে সমগ্র হিসাব সুন্দরভাবে বুঝাই দেওয়া যাবে, ডকুমেন্ট সব কিছু বুঝাই দেওয়া যাবে। কারণ একদিকে কমিটি করে আরেক কমিটি আসলে কয় আমরা দেওয়া যায় নাই, ও কয় আমি পাই নাই, এই ব্লেম গেম চলতে থাকে। কিন্তু আমার এই প্রস্তাবটাকে এজেন্ডাতে নেওয়াই হয় নাই, অথচ আমি এটা ডকুমেন্ট সহকারে আমি অ্যামেন্ডমেন্ট কমিটিকে পাঠাইছিলাম ট্যাক্স প্রসেসের মাধ্যমে। তা আপনি কি মনে করেন আমাদের কথা কি সব জায়গায় গ্রহণযোগ্য হয়? আমাদের কথা সব জায়গায় গ্রহণযোগ্য না। আপনি যখন চিফ এক্সিকিউটিভ হবেন, আপনি যখন জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট হবেন, ইউ আর দ্য লিডার অফ দ্য সোসাইটি, ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্য রুল চেঞ্জ, অ্যামেন্ডমেন্ট চেঞ্জ। আপনি কেন বাংলাদেশ সোসাইটিকে 3 বছরের মেয়াদ উত্তীর্ণ করতে হবে? বাংলাদেশ সোসাইটি গণতন্ত্রে আছে 500 টাকা দিবেন আপনি একটা মানুষ মরে গেলে, ভাই এটা চেঞ্জ করেন না কেন? একটা মানুষকে 500 টাকা যদি হেল্প করতে হয়, কেন আমরা 5,000 টাকা দিতে পারবো না তার শেষ বেলায়? তার যদি হেল্পেরই প্রয়োজন হয় 500 টাকা তো তার কিছু হয় না ভাই, তাকে যদি হেল্পই করতে হয় বাংলাদেশ 5,000 টাকা সেখানে দিই। কিন্তু আপনি অ্যামেন্ডমেন্ট এটা চেঞ্জ করবেন না, গণতন্ত্রে দোয়াই দিয়ে শুধু 500 টাকা দিবেন, কিন্তু আপনি ক্ষমতা 3 বছরের জন্য করবেন। এটার জন্য ক্ষমতা 3 বছর থাকতে হবে কেন আমার? ওয়াই আই ডোন্ট নিড ভলান্টিয়ার সার্ভিস, আমাকে কেন লঙ্গার সার্ভ করতে হবে? 2 বছর পর নির্বাচন হলে বাংলাদেশ করতে পারে না। আপনি বলছেন যে এখন যারা সোসাইটি পরিচালনা করতে না, আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত ছিল যে না, 3 বছর এটা হওয়া উচিত না। বাংলাদেশ সোসাইটি 3 বছরই থাকবে এবং এটা গতিশীল সংগঠন থাকবে। আপনি দেখেন জালালাবাদের মতো এত বড় একটা বৃহৎ সংগঠন, এটাকে যখন 2 বছর থেকে 3 বছর উন্নীত করা হয়েছে, এই সংগঠনটা দেখে অবস্থা কি এখন। যুক্তরাষ্ট্রের মাটিতে কিছু সংগঠন আমরা দেখতেছি, যে সংগঠনগুলোকে মেয়াদ লঙ্ঘন করা হয়েছে, এগুলো এই সংগঠনগুলো আস্তে আস্তে স্লো হয়ে গেছে। বাংলাদেশ সোসাইটিতে দেখতেন স্লো হয়ে গেছে 3 বছর। এটা এখন বুঝতেছেন না, এটা দীর্ঘদিন অনেকে ট্রাই করছে এবং দীর্ঘদিন ট্রাই করছে বাংলাদেশের 3 বছর। 2 বছরের জায়গায় 3 বছর করাটা নিয়ে এটা আমার দুর্গাপূজা শুরু হয় 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চলবে একটানা। এই যে তারিখটা ঘোষণা করলো নির্বাচন কমিশন বা কার্যকারী পরিষদ বা ট্রাস্টি বোর্ড, সব সদস্যরাই তো সচেতন। আমরা যখন কোনো প্রোগ্রাম ঘোষণা করি, আমরা কিন্তু সবসময় খেয়াল করি যে কোনো জায়গায় প্রতিবন্ধকতা আছে কিনা, বা কারো কোনো রকম ডিস্টার্ব হয় কিনা, বা কোনো জিনিসটার প্রতি আমাদের অবজ্ঞা চলে আসে কিনা। এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা বিবেচনায় রেখেই একটা তারিখ ঘোষণা করি। আমরা মেয়ের বিয়ে ঠিক করতে গেলে দেখি ওই দিন রোজা আছে কিনা, ঈদ আছে কিনা, পূজা আছে কিনা, দেখি কেন সামাজিকভাবে যাতে আমাদের এইটা একটা সংকীর্ণতা প্রকাশ না পায়। তো বাংলাদেশ সোসাইটি নির্বাচনের মতো এত বড় একটা বিশাল জিনিস যেটা ঘোষণা করেছে একদম মাঝখানে পূজার, এরপরে অন্যান্য প্রোগ্রামগুলোতে তারা এইভাবেই করে, যেটা আমরা অতীতে দেখছি, 50 বছর পূর্তিতে দেখছি। আমাদের ভয় হয় এই যে যদি 1 বছর বাড়াই দেওয়া হয়, তাহলে এই সব নেতৃত্ব কি আরও কক্ষিগত হবে, নাকি এটা আরও সুন্দর হবে বলে আমরা আশা করব। আমি প্রথমেই প্রজ্ঞা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি মফিজুল ইসলাম ভুইয়া রুমি, বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রেজারার। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম 2024 অক্টোবরে, এবং আগামী আসন্ন যে নির্বাচন অক্টোবরের 25 তারিখ, আমি আবারও 2 বছরের জন্য আপনাদের কাছে ভোট এবং দোয়া প্রত্যাশী। আমি গত 2 বছর বাংলাদেশ সোসাইটির অ্যাকাউন্টকে স্বচ্ছ এবং পরিচ্ছন্নভাবে সততার সাথে এটাকে মেনটেন করেছি এবং আপনাদের সম্মুখে প্রকাশ করেছি। আমি চাই বাংলাদেশ সোসাইটির পরিবর্তন। আগামীতে কুনুফিরোজ পরিষদে আমি নির্বাচন করছি এবং কুনুফিরোজ পরিষদ নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে পরিবর্তন করব আমরা।
গঠনতন্ত্রকে পরিবর্তন করব। আমরা মনে করি বাংলাদেশ সোসাইটির আমার এই অবজারভেশনে অ্যাকাউন্টসের যেই টাকা খরচ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি $700,000, আমি মনে করি এই টাকাগুলোকে যেভাবে খরচ হয়েছে এইভাবে খরচ না করে এগুলাকে কমিউনিটির সেবায় নিযুক্ত করব। এই ফান্ডগুলোকে আমরা অ্যালোকেট করব। এতে করে আমরা ইয়াং জেনারেশনকে তাদের স্কলারশিপ আমরা প্রতি বছর একটা মেনটেন করব একটা সিস্টেমের মাধ্যমে। এতে করে আমরা এটা আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য একটা ফুনারাল হোম তৈরি করব, যেখানে কবরস্থানের ব্যয় হচ্ছে মাত্র 1,000 টাকা একটা কবরের জায়গা, কিন্তু ফুনারাল কস্ট হয়ে যায় $5,000। আমরা একটা নন প্রফিট বাংলাদেশ সোসাইটির একটা ফুনারাল হোম করবো, এটা সবার জন্য, সমগ্র জাতির জন্য, যাতে সবাই এই বেনিফিটটা নিতে পারে। শুধু কস্ট যেটা লাগে সেটাই ব্যবহার করতে পারে। এটা আমাদের আরেকটা ভবন তৈরি করা এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, যেগুলো দরকার আমাদের মানুষের সেবা দেওয়া, কমিউনিটিকে সেবা দেওয়া, এটা ইম্পর্টেন্ট 5 months থেকে। আমি মনে করি বাংলাদেশ সোসাইটির একটা ভবন আছে, এই ভবনটাই প্রপারলি ম্যানেজ হচ্ছে না, এটাকে আগে প্রপারলি ম্যানেজ করতে হবে, তারপরে আরেকটা চিন্তা করতে হবে। আমি মনে করি বাংলাদেশ সোসাইটিতে আমাদের সাম্প্রদায়িক যে কোনো জিনিস এগুলো যেন কোনো অবস্থাতে স্থান না পায়। আমরা সবাই বাঙালি, আমরা এটা বাংলাদেশ বলতে বাংলাদেশি যারা, আমরা সবাই একটা আমরালায় সব ধর্ম বর্ণ সবাইকে নিয়ে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা একসাথে মিলেমিশে সবাইকে নিয়ে থাকতে চাই। বাংলাদেশ সোসাইটি, অল ডিউ রেসপেক্ট, আমি আগেও বলছি এখনও বলছি, এটা সকল জাতির, সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের একটা সংগঠন। আমরা বাংলাদেশ সোসাইটিকে মনে প্রাণে চাই এটা সবার জন্য, সবার দ্বারের জন্য উন্মুক্ত থাকে। এটা আমি মনে করি কোনো ধর্ম বা কোনো জাতিগত প্রায়োরিটি না দিয়ে আমি মনে করি সবার জন্যই সমানভাবে ব্যবস্থা থাকে। যেমন মনে করেন মানুষ মারা গেলে মুসলমানদের জন্য যেরকম কবর অ্যালোকেশন দেওয়া হয়, আমি মনে করি অন্য ধর্মের লোকদের জন্য সেরকম তাদের সাথে আলোচনা করে তাদের জন্য কী ব্যবস্থা করা যায় সেটার একটা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশ সোসাইটির বৃহৎ অনুষ্ঠানগুলো যখন হয়, আমি মনে করি এখানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় বা কোনো এই জিনিসগুলো, বিভিন্ন জিনিস কনসার্নে রেখে কাজ করা উচিত। তবে এটাও দেরি হলো সত্য যে এটা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যখন দাবি জানানো হয়েছে, নির্বাচন কমিশন সহ কার্যকরী পরিষদ দ্বৈত মিটিংয়ে, গত মিটিংয়ে তারা এই তারিখ পরিবর্তন করে 25শে অক্টোবরে নিয়েছে নির্বাচন। আমি মনে করি এটা হয়তো অ্যাটেনশনের ভুল ছিল। আমি মনে করি ফাইনালি তারা সেটা বুঝতে, আমাদের কমিটি সেটা বুঝতে সক্ষম হয়েছেন এবং এটা পরিবর্তন করছেন এবং এটাতে আমি আপনারা জানেন আমি বাংলাদেশ সোসাইটির আপনাদের ভোটেই 2024 অক্টোবরে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন ট্রেজারার হিসাবে। আমি বাংলাদেশ সোসাইটির জেনারেল মিটিংয়ে আমি আমার অ্যাকাউন্টিংয়ের রিপোর্ট জনসম্মুখে LED স্ক্রিনের মাধ্যমে প্রকাশ করছি এবং আমি এটাকে টোটালি বাংলাদেশ সোসাইটি অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারে এটাকে একটা ডাইনামিকলি এটাকে কোডিং করে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে প্রত্যেকটা প্রোগ্রামের নামে নামে এটাকে আইটেমাইজ করে আমরা একটা অ্যাকাউন্টিং ফাইল, নতুন ফাইল তৈরি করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে। এটা বাংলাদেশ সোসাইটি আগে কখনো ছিল না। আমি এটাকে ডিজিটালি আপলোড করছি, এটাকে ট্রান্সপারেন্ট করছি। আগে সীমিত আকারে অ্যাকাউন্টিংয়ের হিসাব কিতাব ছিল, এখন এটা 19 জনের কাছে মাসের 1 তারিখে পুরা হিসাব চলে যায়। তারা মিটিংয়ে আসার আগে 1 সপ্তাহ আগে হিসাব পেয়ে যায়। ট্রান্সপারেন্টলি আমি এটাকে মেনটেন করতেছি। আমি আবারও বাংলাদেশ সোসাইটিতে এই অ্যাকাউন্টিংয়ের এই স্বচ্ছতাকে ধরে রাখার জন্য আমি আরও 2 বছর কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, বাংলাদেশ সোসাইটির অ্যাকাউন্টকে আমি স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার এবং সততার সাথে এটাকে মেনটেন করব, এই প্রতিশ্রুতি আমি আপনাদের সাথে রাখছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি বাংলাদেশ সোসাইটির জন্য আরও 2 বছর ভলান্টিয়ার সার্ভিস দিতে চাই। এজিএমে কি কখনো এই প্রস্তাব উঠানো হয়েছে যে আর্থিক হিসাব নিকাশ দেওয়ার জন্য? না, এজিএমের মূল 2-3টা প্রতিপাদ্য বিষয় থাকে। একটা হলো সাধারণ সম্পাদকের রিপোর্ট, আরেকটা হলো ট্রেজারারের রিপোর্ট। এই দুইটা এটা এজিএমের মূল ক্রাইটেরিয়া থাকে। সেই ট্রেজারার রিপোর্টে কখনোই বলা হয়েছে যে এত টাকা চাঁদা, এত টাকা ডোনেশন, এত টাকা বিভিন্নভাবে আয় হয়েছে বা সংগ্রহ হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, কি কি খাতে ব্যয় হয়েছে? এইটা যেমন 2টা শব্দ ব্যবহার করছো তুমি একটু আগে, সেটা হলো এক যে ওই 50 বছর পূর্তিতে অনেক টাকা খরচ হয়েছে, 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে।
আর ইফতার পার্টিতে 50,000 টাকা অতিরিক্ত খরচ হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট বাজেটের চেয়েও বেশি খরচ হয়েছে। অ্যাপ্রক্সিমেটলি এগুলো অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্টলি অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি ইটস নট এক্সাক্ট হ্যাঁ ওকে, বাট এই যে টাকাগুলি খরচ হয় এইগুলির কোনো অডিট রিপোর্ট আছে কিনা যে এইগুলি প্রপারলি খরচ হয়েছে কি? হ্যাঁ, অডিট রিপোর্ট আপনারা জানেন অ্যাকাউন্টিং এর ভাষায় অডিট রিপোর্ট যদি বলেন এইটার অর্থ কিন্তু অন্যরকম। কিন্তু আপনারা সবাই এখানে অভিজ্ঞ লোক, শিক্ষিত লোক, আইনো আপনারা বিজনেস করেন, অনেকে এটা জানেন। কিন্তু বাংলাদেশ সোসাইটির এইবারের যে আমরা হিসাব কিতাব আমরা প্রণয়ন করছি, আপনারা জানেন আমি এবার জেনারেল মিটিংয়ে আমাদের যে মনে করেন ফর এক্সাম্পল 50 ইয়ার্সের সেলিব্রেশন যে প্রোগ্রামটা, এখানে আমাদের এই প্রোগ্রামটা কিন্তু 1.5 লক্ষ টাকার মতো উপরে, 1,60,000 টাকার উপরে খরচ হয়েছে রায়। তো এখন এই টাকাটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট আসে না। উনি মনে করেন 50 টাকাতে একটা টিকিট কিনছে, আপনি হয়তো একটা টেবিল নিয়েছেন 500 টাকাতে, উনি হয়তো 200 টাকাতে 4টা টিকিট নিয়েছে। এগুলো বাই নেমে আমি এটা পুরা বাই নেমে এন্ট্রি করা হয়েছে এবং বাই নেমে এটাকে পাবলিকলি ট্রান্সপারেন্টলি ক্লিয়ারলি এটা দেওয়া হয়েছে এবং নো ওয়ান হ্যাজ ক্লেম আমাদের মানে এটা নিয়ে কোনো অবজেকশন ছিল না, যে প্রত্যেকেরই রিপোর্ট দেখছে, রিপোর্টে একদম ক্লিয়ারলি আমরা প্রেজেন্ট করে দিচ্ছি আমাদের, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট সেভাবে ইফতারির বেলাও যারা ডোনেশন দিচ্ছেন, কারা টাকা দিচ্ছেন, সেখানে বাইনাম গেছে, কোথায় টাকা কাকে দেওয়া হয়েছে বাইনামে প্রকাশ করা হয়েছে। এটা অতীতে কোনো আমাদের বাংলাদেশের কেউ করেনি, এটা জয়নাল ভাই বলতে পারবেন। একটা জিনিস এখানে একটু ট্রান্সপারেন্ট ছিল না, সেটা হলেই বাংলাদেশ সোসাইটির 50 বছর পূর্তি অনুষ্ঠান। এটি 50 বছরের একটি মানে একটা অ্যাচিভমেন্ট। আমরা কী কী পেলাম, কী কী দিলাম। ওই অনুষ্ঠানে দেখা গেছে যে নিউ ইয়র্ক সিটিতে কালচারাল প্রোগ্রামে, নিউ ইয়র্ক সিটিতে যত রকম প্রোগ্রাম হয় আমরা অনেক রকম শিল্পীদের গান বাজনা শুনি, দেখি, বিনোদনের এতে পার্টে। কিন্তু বাংলাদেশ সোসাইটির ওই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কোনো রকমের এই যে অন্য কমিউনিটির যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদের কাউকেই দাওয়াত দেওয়া হয় না, গাতে কেউ কোনো গান করে নাই। এইটার কি কোনো আছে, নির্দিষ্ট কারণ আছে যে কয়েকজন লোক, যে কজন শিল্পীকে আমি দেখছি ওইখানে হাতে গোনা 3-4 জন শিল্পী, এবং তার মধ্যে ছিল একজন ভদ্রমহিলা, বাদশা বুলবুল নামে আর এক ভদ্রলোক, এরকম 3-4 জনের নাম দেখছি আমি। কিন্তু সেখানে অন্য কোনো, এখানে যারা হিন্দু মেয়েরা গান করে, খ্রিস্টান মেয়েরা গান করে, কবিতা করে, আবৃত্তি করে, বিভিন্ন রকম প্রোগ্রাম করে আমরা দেখি এবং প্রাণ ভরে আমরা উপভোগ করি, তাদের কাউকেই দেখি নেই। এটাও কি ইফতার পার্টির মতো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের অনুষ্ঠান ছিল? কাজল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমি অল ডিউ রেসপেক্ট টু মাই অল রিলিজিয়ন পিপল, অল ডিফারেন্ট মাইনরিটি। আমরা এই নিউ ইয়র্কের মাটিতে আমরা কিন্তু একটা মাইনরিটি জাতি, বাঙালি জাতি, আমরা কিন্তু একটা মাইনরিটি জাতি। আর এই মাইনরিটি জাতির ভিতরে আপনারা যে ধর্ম নিয়ে কথা বলতেছেন, তারাও আরেকটা মাইনরিটি জাতি। তো মাইনরিটি কী জিনিস এটা বাংলাদেশে যারা হয়তো অবস্থান করে, মুসলিম জাতি, তারা হয়তো বুঝবে না। কিন্তু আমরা এখানে যারা যুক্তরাষ্ট্রের মাটিতে বসবাস করি, আমরা ফিল করি মাইনরিটি মিনিংটা কী। সো আই ফিল ইউর ফিলিংস। আপনি যে কোশ্চেনটা করছেন, আপনি জানেন যে এই প্রোগ্রামগুলো বাংলাদেশ সোসাইটির একটা কনভেনিং কমিটি হয় এবং এই কনভেনিং কমিটির তারা এটাকে সম্পূর্ণ এই আয়োজকের দায়িত্বে, কারা এখানে কি করবে না করবে, কার্যকরী পরিষদের সাথে হয়তো তারা আলোচনা করে পরে, কিন্তু এটার মূল দায়িত্বে তারাই থাকে, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং কনভেনিং কমিটি তাদের মাধ্যমে হয়। কিন্তু এখানে আরেকটা ছোট্ট কানেক্টিং প্রশ্ন, সেটা হলেই বাংলাদেশ সোসাইটিতে কমপক্ষে 1,000-এর বেশি লোক আছে যারা লাইফ মেম্বার। জি, আমিও একজন লাইফ মেম্বার। জি, আমার আরও 3 জন আছে আমার ফ্যামিলির, তারা 3 জনই লাইফ মেম্বার। এখন প্রশ্ন হলো এই যে একটা কনভেনিং কমিটি হয়েছে এত বড় একটা প্রোগ্রামে, 50 বছর পূর্তি অনুষ্ঠানে, সেইখানে এই লাইফ মেম্বারদের কোনো রকম কোনো অংশগ্রহণ, পার্টিসিপেশন ছিল না। যেমন 5 জন ভলান্টিয়ার থাকতে পারতো বা 10 জন লাইনম্যান থাকতে পারতো সার্ভ করার সময় বা কোনো কিছুর সময়, দেখার সময়, বা এই অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য সেখানে তারা কন্ট্রিবিউট করতে পারতো, বিভিন্ন রকম পার্টিসিপেট করতে পারতো। কোথাও এই লাইফ মেম্বার ছিল না, অন্য কোনো সম্প্রদায়ের লোক ছিল না যারা গান বাজনা করে, বিশেষ করে নিউ ইয়র্কের যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদেরও ওখানে দেখা যায় নাই। এগুলি কি ত্রুটি না? এই 50 বছরেও আমরা এখনও আমাদের মানসিকতা যদি এতটাই দরিদ্রতায় ভরপুর থাকে, এতটাই যদি পুয়ার মেন্টালিটি থাকে, তাহলে আগামী যে 2 বছরকে 3 বছর করা হলো, তাহলে আমরা কি এই ধরনের সংকীর্ণতার মধ্যে 2 বছরের চেয়ে আরও 1 বছর বেশি থাকবো? অনেক মূল্যবান অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছেন। আমি
সংক্ষিপ্ত আকারই বলবো। বাংলাদেশ সোসাইটি, অল ডিউ রেসপেক্ট, আমি আগেও বলছি এখনও বলছি, এটা সকল জাতির, সকল শ্রেণী, সকল পেশার, সকল মানুষের এটা একটা সংগঠন। আমরা বাংলাদেশ সোসাইটিকে মনে প্রাণে চাই এটা সবার জন্য, সবার দ্বারের জন্য উন্মুক্ত থাকে। এটা আমি মনে করি কোনো ধর্ম বা কোনো জাতিগত প্রায়োরিটি না দিয়ে আমি মনে করি সবার জন্যই সমানভাবে ব্যবস্থা থাকে। যেমন মনে করেন মানুষ মারা গেলে মুসলমানদের জন্য যেরকম কবর অ্যালোকেশন দেওয়া হয়, আমি মনে করি অন্য ধর্মের লোকদের জন্য সেরকম তাদের সাথে আলোচনা করে তাদের জন্য কী ব্যবস্থা করা যায় সেটার একটা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশ সোসাইটির বৃহৎ অনুষ্ঠানগুলো যখন হয়, আমি মনে করি এখানে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় বা কোনো এই জিনিসগুলো, বিভিন্ন জিনিস কনসার্নে রেখে কাজ করা উচিত। তবে এটাও দেরি হলো সত্য যে এটা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যখন দাবি জানানো হয়েছে, নির্বাচন কমিশন সহ কার্যকরী পরিষদ দ্বৈত মিটিংয়ে, গত মিটিংয়ে তারা এই তারিখ পরিবর্তন করে 25শে অক্টোবরে নিয়েছে নির্বাচন। আমি মনে করি এটা হয়তো অ্যাটেনশনের ভুল ছিল। আমি মনে করি ফাইনালি তারা সেটা বুঝতে, আমাদের কমিটি সেটা বুঝতে সক্ষম হয়েছেন এবং এটা পরিবর্তন করছেন এবং এটাতে আমি অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন যে বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণ করছে এই নির্বাচনের তারিখ পরিবর্তন করে, এটা আসলেই একটা মানে প্রশংসার দাবি রাখে এবং সত্যি এটা তারা একটা ভালো কাজ করছে। এই সংগঠনটাকে, বাংলাদেশ সোসাইটিকে এই সম্প্রীতির বন্ধনে যে বন্ধনটা ছিল সেইটাই অটুট রাখছে এবং আরও একটা জিনিস যে প্রমাণিত হয়েছে যে এই ধরনের সাম্প্রদায়িক ইস্যু ভবিষ্যতে আর কখনো দেখা দেবে না তারা। এটা যদিও এটা তাদের একটা অনিচ্ছাকৃত ভুল ছিল, এই অনিচ্ছাকৃত ভুল যে তারা শুধরাই উঠতে পারছে, এই জন্য আমরা খুশি। ওকে, এবং এখানে আমি কোনো ব্যক্তি বা কোনো মানে নির্দিষ্ট ইস্যুতে বলছি না, আমি বলছি সার্বজনীন বিষয়টা। যেমন আমি দেখছি কেরাত প্রতিযোগিতা হয়, আমার কেরাত প্রতিযোগিতার উপরে কিন্তু কোনো আপত্তি নাই, সূরা কেরাত পড়তে কিন্তু আমার আপত্তি নেই। বাট প্রশ্ন হলো এই যে বাংলাদেশ সোসাইটি শুধু কেন কোরআন প্রতিযোগিতা করবে, কেন শুধু কেরাত প্রতিযোগিতা করবে, কেন শুধু ইফতার পার্টি করবে? এইখানে নিউ ইয়র্কে অসংখ্য ধর্মের লোক বসবাস করে, নিউ ইয়র্ক একটা উদার অসাম্প্রদায়িক এলাকা। সেইখানে থেকে যদি আমরা নিজেদেরকে সাম্প্রদায়িকতার পরিচয়ে আবদ্ধ করি তাহলে এটা সম্ভবত ভালো হয় না। এখন মনে করেন বিশ্বকাপ ফুটবল দেখার জন্য আমরা সবাই ব্যাকুল থাকি, ক্রিকেট হয়তো অনেকে দেখে না, এটা চলতে পারে ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু একটা সুনির্দিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি, এটি সবার, সমস্ত বাংলাদেশের মানুষের প্রতিনিধি। ভোট দেওয়ার জন্য 14,000 আর 15,000 12,000 আমরা নিজেরা তৈরি করে নেই। এই সমস্ত কিছুর জন্যই আমরাই দায়ী, কারণ আমরা এই সমস্ত কিছুকে মনে করি আমাদের হয়ে চলবে, আমাদের মতো চলবে। আমি আশা করব এই বাংলাদেশ সোসাইটি অদূর ভবিষ্যতে এটি সার্বজনীন হবে এবং নিউ ইয়র্কে এই বাংলাদেশ সোসাইটি প্রতিটি বাংলাদেশি মানুষের নিজেদের সংগঠন হবে এবং প্রত্যেকটি নাগরিক তার নিজের সাংগঠনিক পরিচয় দেবে যে হ্যাঁ, আমি বাংলাদেশ সোসাইটির একজন গর্বিত সদস্য। এবং এই বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য সমানভাবে দাবিদার। আমি বাংলাদেশ সোসাইটি, আমি আশা করব এটি একটি অসাম্প্রদায়িক এবং অলাভজনক অরাজনৈতিক সংগঠন। এটি সেভাবেই যেন আমাদের এই সমাজে, এই নিউ ইয়র্কের কমিউনিটিতে যেন সেভাবেই জায়গা করে নিতে পারে। এটার মধ্যে যেন কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতা বা কোনো রকম কোনো বিদ্বেষমূলক মনোভাব না তৈরি হয় এবং সেই সমস্ত বিষয়ে কাজ করার জন্য আমিও এই নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী। আমি আশা করি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কোনো একটা নির্দিষ্ট পোর্টফোলিওতে। তবে আমার ইচ্ছা আছে যদি আমি এই সংগঠনে নির্বাচিত হতে পারি তাহলে আমি এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক সাংগঠনিক কার্যক্রম আরও বেশি ত্বরান্বিত করব। সেই সাথে নতুন প্রজন্মের কাছে একটি নতুন বাংলাদেশ, আমার বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব।